হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কামনা। আজকেও আমি আলোচনা করব সফলতার বিষয়ে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কি করার প্রয়োজন আমাদের এবং আমরা কিভাবে কাজ করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো সে ব্যাপারে আলোচনা করব। তাছাড়া আমি আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিভাবে বিশ্বের মধ্যে মার্কিন গোষ্ঠী এবং সোভিয়েত গোষ্ঠীর মধ্যে শীতল যুদ্ধ চলছিল সে ব্যাপারেও আলোচনা ছাত্রছাত্রীদের জন্য থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই জীবনে তারাই সফলতা অর্জন করে যারা একাগ্র চিত্তে নিজেরা নিজেদের কাজে নিয়োজিত থাকে। তাই প্রত্যেকেই সেটা প্রয়োজন যে আমরা একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে আমরা জীবনে কাজ করব এবং কাজ করে আমরা জীবনে নিজেরা প্রতিষ্ঠিত হব। যারা জীবনে কাজ করার ইচ্ছা থাকে না, অলসতার মধ্যে দিন কাটায়, তারা কোনো অবস্থায় জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই কাজ করতে গিয়ে আপনি যে কোনো ধরনের কাজ হোক, সেখানে যে কাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, যে কাজ সমাজ গ্রহণ করবে সেরকম কাজ করতে আপনার কোনো বাধা নেই। আপনি শুধু আপনার পড়াশোনার উপর ডিপেন্ড করে আপনি ভালো পড়াশোনা করেছেন, ভালো রেজাল্ট করেছেন, আপনি সরকারি চাকরি পাচ্ছেন না, তার মানে এটা নয় যে আপনি সরকারি চাকরির অপেক্ষায় বসে থাকবেন। আপনি একটা কাজে লেগে পড়ুন। কাজে লেগে পড়লেই তারপরে আপনার বেটার যেটা চান্স আসবে সেটাকে আপনি ইউটিলাইজ করবেন। কিন্তু আপাতত আপনার প্রয়োজন হলো আপনাকে কাজে লেগে যাওয়া। আজ যদি আপনি কাজে লেগে না যেতে পারেন তাহলে কাল দেখবেন আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি অনুশোচনা করছেন এবং তখন আপনার জীবন থেকে যে সময়টা চলে যাবে সেটা আর কখনো ফিরে পাবেন না। তাই সময়কে নষ্ট না করে আমাদের প্রত্যেকের উচিত যে আমরা কাজে লেগে পড়া। কাজে লেগে পড়তে গেলে আপনাকে অবশ্যই সেই কথাগুলো মনে রাখতে হবে যে আমি কাজ করব এবং যে কাজ করব আমি সেটা মনোযোগের সাথে করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সাথে আলোচনা করব এখন যারা এইচএস সেকেন্ড ইয়ারের অনেকদিন থেকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা আমি পড়াই আর আলোচনা করিনি। সংক্ষেপে আমি 1945 থেকে 1991 এই সময়টা বিশ্ব পলিটিক্স, বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে একটু আলোচনা করছি। যখন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোম নিক্ষেপ করে 1945 সালে, তখন জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে এবং শেষ হয় 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পৃথিবীটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, একটা মিত্র শক্তির পক্ষে, একটা অক্ষ শক্তির পক্ষে। একদিকে ছিল জাপান, ইটালি এবং ফ্রান্স, অন্যদিকে ছিল জাপান, ইটালি এবং জার্মানি, এবং অন্যদিকে ছিল আমেরিকা, সোভিয়েত ইউনিয়নের মতো বৃহৎ শক্তিগুলো, ব্রিটেনের মতো বৃহৎ শক্তিগুলো। কিন্তু বৃহৎ শক্তিগুলো তাদের প্রভাব সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যেভাবে খাটিয়েছিল সেটা খুব ধ্বংসাত্মকমূলক প্রভাব ছিল। কারণ জাপানের মধ্যে যখন নাগাসাকি এবং হিরোশিমায় অ্যাটম বোম নিক্ষেপ করে আমেরিকা, তখন দেখা যায় যে সেই অঞ্চলটা একেবারে ধ্বংসে পরিপূর্ণ হয়ে যায় এবং তারপরে আর জাপানের আর কোনো পথ থাকেনি, তারা আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন একসাথে থেকে অন্য একটা শক্তির সাথে যুদ্ধ করেছিল, লেগে গেল তাদের মধ্যে প্রতিযোগিতার যুদ্ধ, যেটাকে বলা হয় তাকে শীতল যুদ্ধ। এবং এই প্রতিযোগিতামূলক যুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে। আমেরিকা চাইলেও সে বিশ্বের মধ্যে সে আধিপত্য চালাবে, মার্কিন গোষ্ঠী চাইলেও তারা বিশ্বের মধ্যে মার্কিন গোষ্ঠী চাইলেও তারা বিশ্বের মধ্যে আধিপত্য চালাতে এবং সোভিয়েত ইউনিয়ন চাইলেও তারা বিশ্বের মধ্যে আধিপত্য চালাতে। মার্কিন গোষ্ঠী বা আমেরিকা যুক্তরাষ্ট্র চাইলেও তার পুঁজিবাদী যে সিস্টেম যেটা রয়েছে সেই সিস্টেম সমস্ত বিশ্বের মধ্যে চালু করতে, আর সোভিয়েত ইউনিয়ন চাইলেও সমাজবাদী নীতি সমস্ত বিশ্বের মধ্যে চালু করতে। সোভিয়েত ইউনিয়ন তার সমাজবাদী নীতি নিয়ে সে এগোতে থাকলো। সমাজবাদী নীতি হলো সেই নীতি যেখানে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না, কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য থাকবে না, সেখানে সব মানুষ সমান, রাষ্ট্র সমস্ত ক্ষমতার অধিকারী,
রাষ্ট্র সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে, সবাইকে ইকুয়ালি সমানভাবে বন্টন করে দেবে। এই যে সিস্টেম যা সেটা ছিল সমাজবাদী নীতি। কিন্তু সেই সমাজবাদী নীতির বিরোধিতা করতে লাগলো আমেরিকা। তারা পুঁজিবাদী নীতিকে গ্রহণ করে সমস্ত বিশ্বের মধ্যে সেটা প্রচার করতে চাইলো। দুটা দেশের মধ্যে শীতল যুদ্ধ চলতে থাকে, কিন্তু সেই যুদ্ধ কোনো অবস্থায় গরম যুদ্ধে পরিণত হয় না। এই কারণ দুটা শক্তি ছিল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, দুটা দেশই ছিল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। কারণ তারা দেখলো যে যদি তারা গরম যুদ্ধে লাগে, অর্থাৎ সরাসরি যুদ্ধে লাগে, তাহলে দুই দেশেরই প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তাই দুই দেশ কোনো অবস্থায় গরম যুদ্ধে অবতীর্ণ তারা হয়নি, সরাসরি যুদ্ধ করতে তারা লাগেনি। কিন্তু দুই দেশের মধ্যে সেটা চলতে থাকলো, সেই কন্টেস্টটা চলতে থাকলো, অনেক দিন চললো। 1985 সালে দেখা গেল রাশিয়ার সিস্টেমটা ছিল, প্রিয় ছাত্রছাত্রীরা, তারা কমিউনিস্ট শাসন ছিল, সোভিয়েত ইউনিয়ন অফ কমিউনিস্ট পার্টি। সেই কমিউনিস্ট পার্টির যিনি সাধারণ সম্পাদক হবেন, জেনারেল সেক্রেটারি হবেন, তিনি হবেন রাষ্ট্রীয় শাসক, রাষ্ট্রপতি। এবং সেখানে একদলীয় যুগ ছিল, একটা দলে শাসন করত, অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। রাশিয়ার কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই ছিল না। অন্য কোনো রাজনৈতিক দল গঠন হলে সেটাকে ব্যান করে দেওয়া হতো। কোনো অবস্থায় কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। পার্টির বিরুদ্ধে কথা বলা মানে দেশদ্রোহিতা, এরকম রাশিয়ার সিস্টেম, সোভিয়েত ইউনিয়নের সেই সিস্টেমটা ছিল যে পার্টির বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, পার্টির বিরুদ্ধে কথা বলা মানে দেশদ্রোহিতা। এই অবস্থা চলেছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তারা সমাজতান্ত্রিক নীতি ব্যবস্থা প্রচলন ছিল, সমস্ত ক্ষমতা রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করবে, সমস্ত দেশ রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ ছিল, সবকিছু রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছিল সেই সময়। 1985 সালে দেখা গেল যে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন মিখাইল গর্বাচেভ কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন। তিনি সাধারণ সম্পাদক হওয়ার পর এতদিন যে সিস্টেমে কমিউনিস্ট পার্টি চলছিল তিনি সেটার পরিবর্তন ঘটালেন। তিনি পরিবর্তন ঘটিয়ে করলেন কি, সেখানে তিনি কিছু সংস্কার নীতি চালু করলেন। একটা হলো পেরেস্ত্রোইকা, একটা হলো গ্লাসnost এবং পেরেস্ত্রোইকা, অর্থাৎ পুনর্নির্মাণ করতে চাইলেন সোভিয়েত ইউনিয়নকে। তিনি যে সোভিয়েত ইউনিয়নের সম্পূর্ণ ইন্ডাস্ট্রিগুলো ছিল সরকারিকরণ, তিনি 90% ইন্ডাস্ট্রি করে দিলেন তখন বেসরকারিকরণ। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির যে নিয়ন্ত্রণ ছিল সেটাকে অনেকটা শিথিল করে দিলেন, ইন্ডাস্ট্রিগুলোকে প্রাইভেটাইজেশন করে দিলেন, সমাজতান্ত্রিক নীতিকে অনেকটা শিথিল করলেন, যেটার ফলে দেখা গেল সোভিয়েত ইউনিয়ন আর থাকতে পারলো না। 1991 সালের আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 15টা রাষ্ট্রের গঠন হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে। এই অবস্থা শুরু হয়েছিল সেই সময়। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভাঙতে, কারণ আমেরিকার আধিপত্যবাদী নীতি আজ থেকে নয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আমেরিকার আধিপত্যবাদী নীতি ছিল। আমেরিকা সেটাই চেয়েছিল, যেটা হয়েছে। এবং তারপরে সোভিয়েত ইউনিয়ন 1991 সালে মিখাইল গর্বাচেভের সেই ভুল সিদ্ধান্তের ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, একেবারে টুকরো টুকরো হয়ে যায়। আর বিশ্বের মধ্যে একমাত্র শক্তিধর, এতদিন ছিল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন গোষ্ঠী, এখন বিশ্বের মধ্যে একমাত্র শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। যে মার্কিন যুক্তরাষ্ট্র আজ সমস্ত বিশ্বের মধ্যে, সমস্ত পৃথিবীতে আধিপত্য বিস্তার করে আছে। আমরা যেটা ছিল, যে ধরনের যত ধরনের প্রবলেম বিশ্বের যে কোনো রাষ্ট্রে হচ্ছে, সমস্ত কিছুতে ইন্টারফেয়ার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেরা মাথা গোজাচ্ছে, অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে ইন্টারফেয়ার করছে, অন্য রাষ্ট্রের ইন্টারনাল ম্যাটারে সে ইন্টারফেয়ার করে, ইভেন ভারত এবং পাকিস্তানের ব্যাপারে সে ইন্টারফেয়ার করে। অর্থাৎ সবকিছুতে তার হস্তক্ষেপ রয়েছে মার্কিন গোষ্ঠীর। সর্বত্রই মার্কিন গোষ্ঠী আধিপত্য চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি ইরাক আক্রমণ করেছে, 40টা রাষ্ট্রের সম্মিলিত জোট নাম দিয়ে, 40টা রাষ্ট্রের সম্মিলিত জোট নাম দিয়ে ইরাক আক্রমণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে তার আসল উদ্দেশ্য ছিল ইরাকের তেল সম্পদকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। পৃথিবীর বাইরের দেশগুলোকে সে দেখালো যে না,
আমি ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সেখানে অবৈধ অস্ত্র তৈরি করছেন এবং তার অবৈধ অস্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য তারা সেখানে আক্রমণ করছে। রাষ্ট্রসংঘ বাধা দিয়েছিল সেই সময়। অবৈধভাবে তারা যে ইরাক আক্রমণ করছে 40টা রাষ্ট্র একত্রিত হয়ে, সেটার বাধা দিয়েছিল রাষ্ট্রসংঘ, কিন্তু রাষ্ট্রসংঘের কোনো বাধা তারা না মেনে ইরাক আক্রমণ করলো। সেখানে ইরাক আক্রমণ করেই দেখা গেল যে ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে তারা বন্দী করলো এবং সেখানে গিয়ে এমন একটা সরকার তারা গঠন করলো যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো উঠা বসা করত। শেষ পর্যন্ত ইরাকি শাসক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে তারা ফাঁসি পর্যন্ত দিয়ে সেই সরকার, আমেরিকার নিয়ন্ত্রিত সেই সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত সেই সরকার। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আজকের দিনে আপনারা দেখেন ইউক্রেন এবং সেই ইসরায়েলের মধ্যে এবং ফিলিস্তিনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সেই দ্বন্দ্ব মূল কারিগর হলো সেই আমেরিকা। আমেরিকা এই সমস্ত পৃথিবীতে আজকে আধিপত্য বিস্তার করছে এবং সেটা শুধুমাত্র হয়েছে মিখাইল গর্বাচেভের কারণে। কারণ মিখাইল গর্বাচেভ যদি এই ভুল সিদ্ধান্ত না নিতেন তাহলে হয়তো আজও পর্যন্ত আমেরিকা একাধিপত্য চালাতে পারতো না, সঙ্গে সোভিয়েত ইউনিয়ন থাকতো এবং দুটো রাষ্ট্র যদি প্রভাব বিস্তার করতো তাহলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে সেটার উপর সেটা প্রভাব পড়তো না। একটা জিনিস প্রিয় ছাত্রছাত্রীরা আমি বলি, যখন সমস্ত পৃথিবীটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, ভারত কিন্তু জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেছিল। নেহরুর নেতৃত্বে নেহরু চেয়েছিলেন পৃথিবীর আরো কিছু দেশ একত্রিত করে আমরা দুটো শক্তি থেকে সমান দূরত্ব রাখি। আমরা আমেরিকাকেও ছোটাবো না, সোভিয়েত ইউনিয়নকেও ছোটাবো না, আমরা দুটার সাথে সমান সম্পর্ক রেখে আমাদেরকে চলতে হবে। নেহরুর সেই নীতি পৃথিবীর আরো কয়েকটা দেশ অনুসরণ করে তারা সফলতার মুখ দেখেছিল। আমেরিকাকেও তারা বন্ধু হিসাবে মেনে নিয়েছিল, সোভিয়েত ইউনিয়নকেও তারা বন্ধু হিসাবে মেনে নিয়েছিল। আমেরিকাকেও তারা শত্রু হিসাবে ভাবেনি, সোভিয়েত ইউনিয়নকেও তারা শত্রু হিসাবে ভাবেনি। এই নীতি অবলম্বন করে ভারতের অর্থনীতি সেই সময় চালিয়েছিলেন পণ্ডিত নেহরু। তো যে কথা 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন ভারতের আর্থিক অবস্থা একেবারে সংকটের দিকে এসে যায়। তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও এবং ভারতের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। মনমোহন সিং তখন কি করলেন? মনমোহন সিং তখন নতুন আর্থিক সংস্কার নীতি ঘোষণা করলেন। এই আর্থিক সংস্কার নীতির দ্বারা পৃথিবীর অন্যান্য দেশের সাথে ভারতের সম্পর্ক এবং ভারতের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছিল, যেটার প্রভাব আমরা আজকের দিন পর্যন্ত পাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার আলোচনা আজকে এখানেই শেষ করব সময়ের অভাবের জন্য। কাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুখে থাকো। জয় হিন্দ।